নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক রবিবার দুপুর ৩টে মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমরা যারা ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া, সেখানে বাংলায় রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমার ভাষা। আমি অবশ্যই তোমাদের সব ভাষা বুঝবো না, বাংলা বা হিন্দিতে তোমরা টাইপিং করে অথবা রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। চলে আসবো তোমাদের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা নিয়ে ঠিক সামনের সপ্তাহে। আজকে কথা না বাড়িয়ে চলে আসছি ঘটনাতে। এবার এই ঘটনাটি যিনি লিখে পাঠাচ্ছেন মন্দিরা চক্রবর্তী। বন্ধুরা, মন্দিরা চক্রবর্তী যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন, তিনি লিখেছেন যে এই ঘটনাটি তার নিজের দিদির সাথে ঘটা একটি ঘটনা এবং যথেষ্ট পুরনো দিনের ঘটনা। সালটা তখন 1986 সাল হবে কি 87 হবে। আমার দিদি একটা নামকরা হসপিটালের সবে নার্সে চাকরিতে যুক্ত হয়েছে। আমি তোমাকে লিখে পাঠালেও হসপিটালের নামটা গোপন রাখতেই বলছি। সেখানে আমার দিদি প্রথমে বেশ ভালোই কয়েক মাস কাজ করে। নার্সিংয়ে দিদি ভালো পটুও ছিল, কিন্তু বাড়িতে সকলেই বারণ করত যে দেখ, এই কাজের জন্য প্রচুর সাহসের দরকার, প্রচুর সেবাযুক্ত কাজ, ভালো, কিন্তু এই যে নাইট শিফটগুলো পড়ে কীরকম হয় না হয়, তাকে বাড়ি থেকে সকলেই বারণ করত। কিন্তু আমার দিদির ওই একটাই জেদ, না, আমি যখন কাজে যুক্ত হয়েছি এটা একটা ভালো সেবামূলক কাজ, আমি করব। দিদির জেদের কাছে আমার জামাইবাবু পেরে ওঠে না। জানি না আমার দিদিকে কেন বারণ করা হতো বা কেনই বা দিদি সেদিনের বারণ শোনেনি। একদিন নাইট শিফটে দিদি কাজ করছে, সব পেশেন্টদেরকে দেখাশোনা করে এসে দিদিদের নিয়ম ছিল এক একটা পেশেন্টের দায়িত্ব থাকতো যে এত নম্বর বেড, এত নম্বর রুমের তার উপরে দায়িত্ব আছে, টাইম মতন গিয়ে ইঞ্জেকশন দেওয়া এবং কিছু কিছু তার মেডিসিন যদি লাগে কিছু, সেইগুলোকে ঠিক টাইম মতন ডাক্তারের নির্দেশ অনুযায়ী দিতে হবে। সেটা মাঝরাতে হলেও দিতে হবে, কি যখন যার যার সময় সেই সময় তাকে সেই রুমে গিয়ে তার সেবা দিয়ে চলে আসাটা কাজ। এবং বাদবাকি টাইমটা নার্স দিদিরা যেখানে থাকতো আরও অন্যান্য তাদের সাথেই সেখানে কাটাতো। 86-87 সাল এখনকার মতো এতটা উন্নত নয়, বুঝতেই পারছো। এখন যে ধরনের উন্নতি হয়েছে, এত আলো, এতটা কিছু, তবুও ভাবতে বেশ ভয়ই লাগে, গা ছমছম করে। দিদি দিয়ে আসে যেখানে রেস্টরুম, সেখানে বেশি জন না, ওই দিদির বন্ধুদের মধ্যে 2-4 জন থাকে। তারা একসাথে নাইটের সেবা করে তারা এক জায়গায় এসে থাকে এবং রাত্রিটা কেউ বই পড়ে, কেউ বলতে পারো একটু তন্দ্রাচ্ছন্নভাবে একটু শুয়ে কাটিয়ে নেয়। সেদিনকে একটা ভয়ানক পেশেন্ট আসে, আগুনে পোড়া, খুব সিরিয়াস। ভদ্রমহিলা সদ্য একটা বাচ্চা হয়েছিল, বেশি দিন না,
এই 3 মাসের একটা ছোট বাচ্চা কিভাবে বাচ্চার দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে যায়, ভয়ানকভাবে পুড়ে যায়। সেই বাচ্চাটি বাড়িতে রাখা এবং তার মা হসপিটালে রয়েছে। বিশ্বাস করবে না, দিদি যখন এসে আমাদেরকে বলতো যে বাচ্চাটার মাটাকে দেখলে না ভয় লাগে। এখন তো সবে পুড়েছে, হাত পা যখন টানবে ইঞ্জেকশনের মাধ্যমে ওকে ব্যথাটা ভুলিয়ে রাখা হচ্ছে, কিন্তু সিরিয়াস পেশেন্ট, 88% বার্ন, মনে হয় না সারভাইভ করবে, এরকম ধরনের একটা কেস। আর দিদির কাছে তখন সবে নার্সিংয়ে জয়েন করেছে, কোনো দিন এরকম মুমূর্ষু রোগীকে ঝট করে, অনেক মুমূর্ষু রোগী দেখেছে সেইটুকু কয়েক মাসের মধ্যে, কিন্তু এরকম ভয়ানকভাবে পুড়ে যাওয়া একজন মহিলা এরকম কেস দেখেনি। কিন্তু ওই যে করতে তো হবেই ডিউটি। ঠিক আছে, প্রথম 3-4 দিন একরকম, পেশেন্টকে হাজার কিছু হোক জল দেওয়া হয় না, আর সারাক্ষণ পেশেন্ট ওইটাই বলে, সেটা কোনো আয়া দিদি হোক আর নার্সের কোনো দিদি হোক, সে যেই হোক, এমনকি ডাক্তারবাবু হলেও তার কাছে পেশেন্ট সবসময় জল চায়, 1 ফোঁটা জল, শুধু 1 ফোঁটা জল। গলাটা যে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে সময় অনেক কিছুই, নানা রকম ওষুধের ব্যবস্থা সব কিছুই চলে। আর যখন এটা 7 দিন পর থেকে খুব ভয়ানক রূপ নেয়, যদি বেশি পুড়ে যায়, তখন তো ব্যথা থাকে, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়, কিন্তু যত সময় যায়, যত শুকায়, টান ধরতে থাকে। যার যত পোড়া তার তত টান ধরে। এক একটা টানে এমন অবস্থা হয় যে আমাদের যেমন হাত পা সোজা করে খুলতে পারি আমরা, সেইগুলো বন্ধ হয়ে যায়। হাত পুরো সোজা হতে চায় না, মানে একদম কুঁকড়ে যাওয়ার মতন হয়ে যায়। দিদি বলতো, আমি এত পেশেন্টের কাছে গেছি, কিন্তু এর কাছে যেতেই আমার কেমন যেন ভয় ভয় লাগতো। মুখের চামড়াগুলো কানের পাশ থেকে আগুন ধরে পুড়ে গিয়ে প্রথম তো সাদা মাংস দেখা যাচ্ছিল, পরবর্তীকালে কালচে হয়ে যায়। চোখটা টেনে টেনে খুলে দেখতো আর বলতো, উচ্চারণ করার চেষ্টা করতো যে জল। ভীষণ কষ্টের। এইরকম একটা পেশেন্ট দিদিকে দেখলেই জল চাইতো, আর দিদি তাকে, যেহেতু কোনো ইনস্ট্রাকশন নেই দিতে হবে জল, সে তার ওষুধ দিয়ে তার কাজ যতটা দরকার করে চলে আসতো। কিন্তু দিদি দেখতো ওই ভদ্রমহিলা যেন দু চোখে, হয়তো চামড়ার টানের জন্য কি জন্য, দিদিকে যেন একটা দৃষ্টিতে দেখছে, বাজে একটা, যেন কেমন একটা দৃষ্টি, মানে ভালো নয়, যেন যেন সমস্ত কিছুর পিছনে যেন দিদি রয়েছে, যে কেন জল দিচ্ছে না, আমি থাকতে পারছি না। একদিনকে দিদি ওই ভদ্রমহিলাকে লাস্ট রাতে 10টার সময় ওষুধ দিয়ে চলে আসছে, তখন প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে যাওয়ার মাঝখানে দিদির দেখতে পাচ্ছে শুকাচ্ছে এবং খুব টান ধরছে, আর এই টানের জন্য একটা ও করে সব সময় গলা থেকে আওয়াজ বার করতো। আর দিদিকে দেখলেই যেন কিছু বলতে চাইতো। দিদি শুধুমাত্র খুব বুকে সাহস নিয়ে
মুখে কোনো কথা না বলে ইশারায় তাকে বোঝাতো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেদিন রাত্রি 10টায় আসার সময় দিদিকে যেন হাতটা চেপে ধরার চেষ্টা করে। তিনি কিছু বলবে বলে, হয়তো কি বলবে সেটা বোঝাই যাচ্ছিল না। তার কারণ এতটা পুড়ে গেছিল, পুড়ে যাওয়ার পরেও সে মানুষ স্পষ্ট কথা বলতে পারে, যেন শেষ দিকে সময়টায় তার কথাগুলো সব জড়িয়ে যাচ্ছে যত সেরে ওঠার সময়টা আসে। শুধু বলতো যেন টান, বাচ্চা, ছোট বাচ্চাটাকে হয়তো দেখতে চাইছে। কিছু না করে সে তার মেডিসিনের ইঞ্জেকশনটা কমপ্লিট করে দিয়েই তাকে আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে, গুড নাইট, তুমি ঘুমাও, কালকে সকালবেলায় আরও সুস্থ হবে তুমি। প্রতিদিন হাসি মুখে দিদি এই কথাটা বলতো আর চলে আসতো। সেদিনকে যেন মনে হলো তার চোখের দৃষ্টিতে বলতে চাইছে হয়তো আর এই কষ্ট তার সহ্য হচ্ছে না। জানি না দিদির এটা কাল্পনিক ছিল কি না। দিদি একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে একটা হালকা হাসি দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে বলে দিদি চলে আসে এবং যথারীতি নিজেদের রুমে একটু রাতের খাবার কমপ্লিট করে চোখ লেগে যায়। প্রতিদিনই একটা বই পড়তো দিদি, সেদিনকে বইটা না পড়ে দিদির চোখ লেগে যায়। আচমকা দিদি দেখে একটা খসখসে হাত দিদির হাতে হাত দিয়ে দিদিকে ডাকছে। দিদি তাকায়, দিকে চমকে ওঠে যে চোখের সামনে যে মুমূর্ষু রোগীটা উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, সেই পোড়া রোগীটা চোখের সামনে দাঁড়িয়ে তাকে স্পষ্ট ভাষায় বলছে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুই আমাকে শিগগির জল দে, আর আমার বাচ্চাটাকে ওর বাড়ির বাবাকে বলিস ভালো করে যেন দেখে রাখে। কথাবার্তাটা একটু আদলা গাঁয়ের কথাবার্তা, একটু গ্রামীণ অঞ্চলের কথাবার্তার মতন, এবং সামনে থাকা একটা কাঁচের গ্লাস, হাফ গ্লাস মতন জল ছিল। দেখলো কাঁচের গ্লাসের জলটা সেই পুরা ভয়ঙ্কর দেখতে মানুষটা দু হাত দিয়ে ধরে ঢকঢক ঢকঢক করে জল খাচ্ছে। খাওয়ালো, তারপরে একটা যেন কেমন হাসি হেসে বলল, আমি যাই। এইটা দেখে হাত পা ছিটকে তাকে আটকানোর জন্য দিদির ভেতরে আকুতি জাগে যে এই মানুষটা কি করে তুমি যেতে পারো, কারণ তুমি তো এতটা পুড়ে গেছো, তুমি হেঁটে এলেই বা কী করে, আর হেঁটে তুমি অত দূর বেড পর্যন্ত যাবে কী করে, দাঁড়াও আমি তোমার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করি, বলতে বলতেই কেমন যেন ছটফট করে উঠতেই আমার দিদির ঘুমটা ভেঙে যায়। ছটফট করে উঠতেই কাঁচের গ্লাসটা হাতে লেগে টেবিল থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। খুব অবাক্কর বিষয়। দিদি বলছে, আমার স্পষ্ট মনে আছে কাঁচের গ্লাসে এক গ্লাস জল ছিল, যার অর্ধেকটা আমিই খেয়েছিলাম, খেয়ে পাশে রেখেছিলাম এবং বইটা পড়ছিলাম। পড়তে পড়তে কখন তন্দ্রা লেগে যায় বুঝতে পারিনি। গ্লাসটা দিদিরই হাতে লেগে পড়ে যায়, কিন্তু গ্লাসের জল তো দিদি পুরোটা কমপ্লিট করেইনি, খাইনি। যদি গ্লাসে জল অর্ধেক থেকে থাকে তাহলে তো গ্লাসটা ভেঙে পড়ার সময় ওখানে জল থাকবে। এত কিছু উঠে বিবেচনা করার মতন দিদির সেই মুহূর্তে সময় ছিল না।
দৌড়ে দিদি উঠে বেরিয়ে যায়। এগুলো আমার চোখের সামনে কি ঘটলো, যেন কাঁচের গ্লাসে করে জল খেলো খেলো। এবং ওই রুমে আরেকজন নার্সের, তখন তারা ট্রেনি যে নার্স থাকে সেরকম আরও দুজন ছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করতেই তারাও জিজ্ঞাসা করে যে ম্যাডাম আপনার কিছু হয়েছে, কোনো ব্যাপার? বলে কি না, আমার সাথে একটু এসব, মনে হয় ওই পেশেন্টকে একবার দেখতে হবে। দৌড়ে উনি তো চলে যান এবং ট্রেনে যে দুজন নার্স ছিলেন তারাও পেছন পেছন হঠাৎ করে চলে যায়, দৌড়ে তার পেছন পেছন গিয়ে দেখে ওই পুড়ে যাওয়া পেশেন্টটার আর কোনো পালস নেই, কখন যেন থেমে গেছে। খুব অবাক হয়ে যায়। স্বপ্নে দেখেছিল ঢকঢক করে জল খাচ্ছিল, জল খাওয়ার সময় দুটো গা দিয়ে চুয়ে পড়ে, কিন্তু হাতের মধ্যে স্যালাইন লাগানো সেই অবস্থাতেই সে রয়েছে, কিন্তু গায়ের মধ্যে কি করে ওই জলটা মুখের মধ্যে দিয়ে পড়ে ভিজে থাকবে। দেখে নার্সের যা উচিত সেই মুহূর্তেই প্রথমে খুব অবাক হয় এবং গা থেকে তার নার্সের মানে কি বলবো সমস্ত কিছু খুলে ফেলে। একটা যে কাজগুলো প্রথম প্রাথমিক কাজ হয়, অক্সিজেন বা সেই সমস্ত স্যালাইনগুলোর ছোঁচ বন্ধ করে দেওয়া, সমস্ত কিছু। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা নার্সদেরকে বলতে যায় যে আমি এনাকে স্বপ্নে দেখেছি, ইনি এসেছিলেন জল খেতে। ট্রেনি যারা ছিলেন পাশে তারা শুনে খুব অবাক হয় এবং ওনারা বলেন যে ম্যাডাম আমার চোখের সামনেই আমি দেখেছি আপনি ধড়ফড়িয়ে উঠলেন আর গ্লাসটা আপনার হাতে লেগেই ভেঙে যায়, আমরা ওই সময়টা দেখেছি। তাহলে তখন ও দিদি বলে যে এটা হয়তো বিশ্বাস করার মতো নয়, কারণ আমি তো স্বপ্নে দেখেছিলাম এই ভদ্রমহিলা হেঁটে এসছেন। বাড়ির লোককে খবর দেওয়া হয়, রাতে থাকার জন্য সবাই অ্যানাউন্স করিয়ে দেওয়া হয় যে এই পেশেন্ট আর নেই। এবং যথারীতি যখন কাগজে লেখালেখি করে পেশেন্টকে বার করে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার হাজবেন্ডকে তার বাচ্চাটার সম্বন্ধে বলে এবং তার জল খাওয়ার ইচ্ছা কথাটা জানায়। আর খুব ভালো মতন বাচ্চাটাকে মানুষ করার জন্য দিদি রিকোয়েস্ট করে। কিন্তু ওনার হাজবেন্ড বা ওনার পরিবারকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে খুব বেশি সম্ভ্রান্ত পরিবারের নয় তারা। তাই দিদি তাকে তো নিজে হাতে জল খাওয়াতে পারেনি, একটা কষ্ট হয় তার। তার জন্য তার হাজবেন্ডকে নিজস্ব কিছু টাকা তখন মানে সেই সময় মানে 86-87 সাল নাগাদ, এখনকার মতন 500 টাকার হয়তো কোনো দাম নেই এখনকার সময়, কিন্তু তখন 500 টাকার মূল্যটা কিন্তু যথেষ্ট ছিল। দিদি তার শেষকৃত্যের জন্য কিছু টাকা তার স্বামী হাতে গুঁজে দেয় এবং বলে এতে তোমরা ভালোভাবে ওনার কাজটা করো। এটা টোটালি লুকিয়ে তার বাড়ির লোককে টাকাটা দিয়ে তাদেরকে সেবা দিয়েছিল। দিদি যখন আমাদের বাড়িতে এসে এই কথাটা বলেছিল যে মারা যাওয়ার আগে আমার সাথে সে দেখা করতে এসেছিল, কিছু কথা বলতে এসেছিল, আমার মনে হয় যখন শেষ মুহূর্তে তাকে ওষুধ দিচ্ছিল সেদিন রাত্রির প্রায় 10টা নাগাদ কাছাকাছি, তখন তার দিকে কেমন একটাভাবে তাকিয়েছিল, কত কিছু যেন বলার ছিল।
সব কথা বলে উঠতে পারিনি। মারা যাওয়ার পর তাকে বলে গেছিল। দিদির সাথে আরও একটি ঘটনা ঘটেছিল। এটা একটা ঘটনা ছিল। এই ঘটনার পরবর্তী ভয় তো অবশ্যই পেয়েছিল, একটা হঠাৎ করে এরকম ধরনের ঘটনা। এর মাঝখানেই দিদির প্রচণ্ড জ্বর আসে এবং প্রায় সপ্তাহখানেক ছুটি নিয়ে ঘরে থাকে। পরবর্তী দিদির জামাইবাবুকে বারণ করে যে তুমি যে যেও না, করো না। এরকম ধরনের অনেক কিছু ঘটনা জীবনে ঘটতে থাকে, চোখের সামনে যেটা দেখবে। দিদি তারপরেও মানেনি এবং পরবর্তী আবার জয়েন করে। এবারকার ঘটনাটা একটু আলাদা। এক ভদ্রলোক, যেরকম করে দিদি বলেছিল সেরকমভাবে তো এখন পিয়ালি তোমাকে আমি বিস্তৃত সেভাবে লিখতে পারছি না। যেটা বলেছিল আমি তোমাকে সেটাই বলছি, খুব সংক্ষেপে লিখে বলছি যে ভদ্রলোক একটা জায়গায় গাড়ি চালাতো, সেখানে ডাকাতের হামলা হয়। যখন সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে চলে যাওয়ার সময় ডাকাতের মধ্যে একজন ওনার গলায় কোপ দিয়ে দেয়। অনেকক্ষণ কাতরাতে থাকে। দিয়ে চলে যাওয়ার পর ওখানকার পুলিশজন যখন জানাজানি হয় তখন তাকে ওই ভদ্রলোককে ধরে এই হসপিটালে ভর্তি করা হয়। প্রচুর রক্ত বেরিয়েছে এবং সেলাই করা হয়। তারপরেও ভদ্রলোকের বাঁচার কোনো আশা নেই বলেই সবাই ধরে রেখেছে। এমন একটা সময় এনারও তাই, খুব গোঙাচ্ছে। নাইট ডিউটি পড়ল আমার ওই দিদির গলায়। আর কি বলবো, এরকম রক্তবহুল একটা পেশেন্ট যার গলায় ব্যান্ডেজ হয়ে রয়েছে, মারাত্মক অবস্থা। দিদি মনে মনে ভাবছে যে এতদিন পর্যন্ত আলাদা আলাদা পেশেন্ট এসছে, এবারে এরকম ধরনের এক এক সময় এক এক রকম পেশেন্ট আসে। এই পেশেন্টটাকে দেখেও দিদির বেশ ভয় ভয় লাগে, গা ছমছম করছে। কারণ এত মুমূর্ষু রোগী, বুঝতে পারছে যে ইনিও বেশি দিন হয়তো আর বাঁচবে না। বেশি দিন না, 2 দিন 3 দিন রাত্রিবেলা নাইট শিফট পরে দেখে দিদি কাছে উনি একদম গলায় ব্যান্ডেজ নিয়ে দিদির কাছে এসছে। এসে বলছে, নার্স দিদি, এই ওই ওয়ার্ডের 3 নম্বর যে পেশেন্টটা আছে তার অক্সিজেন শেষ হয়ে গেছে, তার খুব কষ্ট হচ্ছে, আপনি গিয়ে অক্সিজেনের সিলিন্ডারটা দিয়ে আসুন একটা। তখন পর্যন্ত আমার দিদি জেগে আছে বই পড়তে পড়তে। এবার তাকিয়ে বলে, ঠিক আছে আপনি যান, আমি আসছি। বলে শুধু হুঁ করে চলে যায়। হঠাৎ করে দিদির মনে হলো একটু দাঁড়ান তো, কত নম্বর পেশেন্ট বললেন বলুন। বলে শুধুমাত্র সাইডে তাকিয়েছেন, দেখছেন গলায় ব্যান্ডেজ করা সেই ভদ্রলোক। বলেই উনি হাওয়ায় মিলিয়ে গেল ওয়ার্ড নাম্বার এবং বেড নাম্বার বলার পরেই। দিদির মারাত্মক সেদিনকে ভয় লাগে এবং সেদিনকে আর ট্রেনে যে 2জন নার্স তারা ছিল না, সেদিন একাই ছিল দিদি। আর এটা কোনো স্বপ্ন নয়, চোখের সামনে একটা মানুষ কী করে মিলিয়ে যেতে পারে। প্রচণ্ড জোর ভয় লাগে। এবং দিদি যে বইটা পড়ছিল সেটা ছিল রামকৃষ্ণ দেবের কথামৃত। ওটাকে বুকে জড়িয়ে ধরে এবং দৌড়াতে দৌড়াতে পেশেন্টের কাছে এসে দেখে যে সত্যিকারই অক্সিজেন নেই, অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে গেছে। শুধু অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়নি,
উনি আর নেই, ওনার হার্টবিট বন্ধ হয়ে গেছে। তবুও শেষ সময়ে শেষ চেষ্টা এবার ডাক্তারকে ডাকা এবং আদার্স যেগুলো ট্রিটমেন্ট করার সেগুলো করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি, তিনি মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে দিদিকে ডেকে জানিয়ে দিয়ে যায়। এটাতে সেদিন দিদি খুব ভয় পেয়েছিল, এতটা ভয় পেয়ে যায় পেশেন্ট ওই মুহূর্তে, আদার্স যে ডাক্তাররা আসেন সমস্ত কিছুতে তো থাকে, কিন্তু উনি হঠাৎ করে দিদি পায়ের জোর হারায় এবং তার শরীর ছেড়ে দেয়। ওই ওয়ার্ডেই দিদি অসুস্থ হয়ে পড়ে। আবার দিদিকে কিছুদিনের জন্য বাড়িতে ছুটিতে থাকে, কিন্তু এবারের ছুটিটা আর পরের বার জয়নিং লেটারে পরিণত হয়নি। তার কারণ আর আমার জামাইবাবু দিদিকে ওই পেশাতে যেতেই দেয়নি, কারণ বারবার আত্মারা এসে দিদিকে চোখের সামনে দেখিয়ে গেছে। এবারকার আত্মাটা তো আরও বেশি ভয়ানক ছিল। চোখের সামনে গলায় ব্যান্ডেজ করা, ভদ্রলোক কী করে উঠে আসতে পারে? কোনো স্বপ্ন নয়, চোখের সামনে দেখা। পিয়ালি, তোমাকে দিদির বলা কথাগুলো আজ থেকে অনেক বছর আগে, আমারও বিয়ের পরবর্তী যখন আমাদের একসাথে দেখা হয়েছে সেই সময় এই সব কথাগুলো আমাদেরকে বলেছিল গল্পের আকারে। দিদি যদি তোমাদেরকে এই কথাগুলো বলতো, হয়তো আরও সুন্দর করে তোমাদের কাছে বলতো। যতটা মনে আছে আমি তোমার কাছে ব্যাখ্যা করলাম, ভালো লাগলে পড়ে শুনিও আর নিজের মতন করে গুছিয়ে বলো। খুব ভালো লাগলো, একদম আলাদা ধরনের একটা ঘটনা পেলাম আমরা। আত্মারা যে সবসময় খারাপ হয় তা নয়। এর আগেও আমার এই চ্যানেলে আমি বলেছি, এখানেও শুধু মেসেজ করতে এসেছিল যে আমি হয়তো থাকবো না, বা আমার সাথে কি ঘটেছে, বা আমার বাচ্চাটাকে ভালো করে দেখা হোক। আত্মা মানে বা প্রেতাত্মা মানে যে সবসময় খারাপ হবে সেটা নয়। আবারও রইল এই চ্যানেলের একটা মেসেজ সকলের জন্য। বন্ধুরা, মন্দিরা চক্রবর্তীর মতন তোমরা যদি ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো। ফিরে আসবো সামনের রবিবার আরও একটি সুন্দর ঘটনা নিয়ে। নমস্কার।